ক্লাবে বিস্ফোরণ। কিসের বিস্ফোরণ এখনো স্পষ্ট নয়, কিন্তু বন্ধ ক্লাবে কলকাতার বুকে বিস্ফোরণ। তৃণমূলী দুষ্কৃতীদের জমা করা জিনিসপত্র, বারুদ ইত্যাদির বিস্ফোরণ। এখানে অন্য কিছু বলার নেই। তার কারণ হচ্ছে যে যত বিস্ফোরণ, যত গোলমাল, যত দুর্নীতি, যত দুষ্কৃতীদের দাপাদাপি, সবকিছুর পেছনে তৃণমূল কংগ্রেস আছে। এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মুখ্যমন্ত্রী এলেন, পর্দা উঠলো, গান বাজনা শুরু হলো, ধন্যবাদ। বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যে ধর্ণা মঞ্চ থেকে উনি প্রথমে কালীঘাট হয়ে রাইটার্স ঘুরে নবান্নে পৌঁছেছিলেন, আবার নবান্ন থেকে তিনি নেমে আসছেন, আবার ধর্ণা মঞ্চ, আবার লড়াই, আবার ময়দানে ফিরছেন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেত্রী হয়ে। 26-এর নির্বাচন এটাই হতে চলেছে। মুখ্যমন্ত্রী আগে থাকতে জানেন তিনি কোনো সাধারণ পলিটিশিয়ান নন, রাজনীতিক নন। তিনি জানেন মাটির গন্ধ তিনি পাচ্ছেন, যে মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। উনি তার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছেন। দিকে দিকে পরিবর্তন যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা, এবং বেশ কয়েকটা পরিবর্তন যাত্রায় গতকালকেও দেখা গিয়েছে যে তৃণমূলীরা জড়ো হচ্ছেন, বাধা দিচ্ছেন। বিজেপি যাত্রা এগিয়ে নিয়ে চলেছে, কিন্তু এই বাধা দেওয়ার চেষ্টা কেন? তৃণমূলের জমান, এটা কোনো রাজ্য সরকার নয়। তৃণমূলের সরকার, তৃণমূলের প্রশাসন, তৃণমূলের দুষ্কৃতি, সবই তো তৃণমূল। মূলে তো একই, তৃণমূল। যা কিছু হচ্ছে তৃণমূলের জন্য হচ্ছে, কিন্তু মানুষ আর ওদের সঙ্গে নেই। সুতরাং ওরা সেইভাবে কোনো কিছু করতে পারছে না। জানে যদি রিটেলিয়েশন শুরু হয়, যদি প্রত্যাঘাত শুরু হয়, তাহলে তৃণমূল ভোটের আগেই শূন্যে চলে যাবে। সন্ত্রাসের বাতাবরণ তৈরির কোনো চেষ্টা তো আক্রমণ। এটা বাতাবরণ তৈরির চেষ্টা নয়, এটাই সন্ত্রাস। ছোটখাটো করে ওরা দেখে নিচ্ছে যে কতটা ওরা করতে পারবে। তবে এবারের লড়াই খুব কঠিন লড়াই, ওরাও সেটা জানে। ওদের পক্ষেই অসুবিধা হচ্ছে, বিজেপি জিতছে, তৃণমূল থাকছে না। সেই জন্য শেষ একবার চেষ্টা করে দেখে নেবে। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস এবং তার মধ্যে থাকতে নির্দেশ দিয়েছে। তৃণমূল সেই সময় স্বাক্ষর না করলে তৃণমূলও অনাস্থার পক্ষেই ভোট দেবে। সব মিলিয়ে মিশিয়েও তো সেই সংখ্যা পাওয়া যাবে না, রাস্তা তো কোনোদিন দাঁড়াবে না। সব বাজার গরম করার ব্যাপার। দেখুন আবার হয়তো চলে গেছে ওদের সর্বাধিনায়ক, আবার এখন তো বাইরে যায়, আগে গোয়া টোয়াতে যেত, এখন বাইরে টাইরে কোথাও গেছে। তো গেছেন, আবার মৌনতা অবলম্বন করবেন। ভোট আসবে যখন আবার ফিরে আসবেন, আবার লম্বা চওড়া করে হাঁটা শুরু করবেন, ডান দিক বাঁ দিক জ্ঞান না করে আবার কইতে বার করে দেখাবেন তিনি ব্রাহ্মণ কি ব্রাহ্মণ না। এইসব চলবে, এসব জোকারি আমরা অনেক দেখেছি, আরো দেখতে হবে। দুর্ভাগ্য ভারতবর্ষের যে একটা নির্ভরযোগ্য বিশ্বস্ত বিরোধী দল এই রাষ্ট্রে উল্টো দিকে এসে দাঁড়াতে পারছে না, শুধুমাত্র এই ধরনের লোকজনগুলো আছে বলে। গ্যাসের দাম আবারও বাড়লো, চিন্তা বাড়ছে আমজনতা। সবাই জানে যে যে গ্যাসের দাম বা পেট্রোপণ্যের দাম, সেই মূল্য নির্ধারিত হয় বাল্ক এবং বাকি যে ইন্টারন্যাশনাল ট্রেডিং পয়েন্টসগুলো আছে তাদের ভিত্তিতে, কিছুটা তাদের উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে তৈল সরবরাহকারী তিনটি জায়গাতেই একই জিনিস চলছে। যেমন ধরুন আপনি ভেনেজুয়েলাতে ঝামেলা চলছে, তারা একটা তেল রপ্তানিকারক দেশ। আবার উল্টো দিকে রাশিয়া ইউক্রেনে একটা ঝামেলা চলছে, সেটাও একটা বড় বিশ্বের তেল রপ্তানিকারী দেশ। আর এদিকে গালফ মানে পারস্য উপসাগরীয় কেন্দ্রে ঝাঁকে ঝাঁকে মিসাইল পড়ছে, বাঙালি সন্ধ্যেবেলায় টিভি খুলে সেটা দেখছে, একদম দেওয়ালির মতন, আতশবাজির মতন সেসব গিয়ে পড়ছে, আসছে, থাকছে। এইরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম বাড়ছে বা কমছে, এগুলো চলতে থাকবে। এই নিয়ন্ত্রণ যেসব তেল কোম্পানিগুলো করে তাদের উপরেই নির্ভর করবে। আমরা চেষ্টা করব অন্তত কেন্দ্রের যে সরকার আছে সে তাদেরকে অনুরোধ করতে যে এই মুহূর্তে একটু দেখে নিতে, যাতে কিনা বাঙালির চাপ একটু কমে, মানুষের চাপ একটু কমে। কিন্তু সব থেকে বড় কথা, আমরা তো সেই দিনগুলো ভুলিনি। আজ থেকে 14 বছর আগে তখন টাকার দাম নাকি অনেক বেশি ছিল, ডলারের সঙ্গে এক্সচেঞ্জ নাকি অনেক বেশি ছিল, কম ছিল, ইত্যাদি প্রভৃতি। তো সেই সময় তো আমরা প্রায় 1400 টাকার কাছাকাছি টাকা দিয়ে তেল মানে রান্নার গ্যাস কিনতাম পার সিলিন্ডার। এখন সেটা 1000-এর নিচে আছে। এরমই থাকবে, মোদি হয়তো মুমকিন হয় 1000-এর নিচে যে গ্যাসের সিলিন্ডারের দাম আরো কমানোর চেষ্টা হবে। ছুটি পর্ব একেবারে নির্বিঘ্নে মিটেছে।